আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঈদের আগে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার। মারাত্মক ঝুঁকিপূর্ণ দেশগুলো ছাড়া আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু। করোনায় দেশে আরো ৬০ জনের মৃত্যু। লকডাউনের পর 10টি স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ ভয়াবহ আকার নিতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। ঈদের আগেই তালিকাভুক্ত হতদরিদ্র ৩৫ লাখ পরিবারকে মোবাইলে টাকা পাঠাবেন প্রধানমন্ত্রী। এবং পালিত হচ্ছে মহান মে দিবস। জীবন জীবিকার সুরক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি শ্রমিক সংগঠনগুলোর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। লকডাউন শেষে ঈদের আগে সাধারণ মানুষের কথা বিবেচনা করে গণপরিবহন চালুর চিন্তা ভাবনা করছে সরকার। রাজধানীর সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। একই সাথে আন্দোলন ও বিক্ষোভের পথে না গিয়ে পরিবহন মালিক এবং শ্রমিকদের ধৈর্য ধরারও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনস্বার্থে কথা বিবেচনায় রেখে সরকার গণপরিবহন চালুর ব্যাপারেও চিন্তা ভাবনা করছে। কাজেই আন্দোলন বিক্ষোভে না গিয়ে আমি বাংলাদেশে পরিবহন শ্রমিক ভাইদের আপাতত ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকিতে থাকা দেশগুলো ছাড়া শর্ত সাপেক্ষে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। ভারত, ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া ও কোস্টারিকা সহ বেশি ঝুঁকিপূর্ণ 12টি দেশে যাত্রীবাহী বিমান চলাচল করবে না। কম ঝুঁকিপূর্ণ ইতালি, ইরাক, বাহরাইন, কুয়েত ও কাতার সহ 26টি দেশে ফ্লাইট চলবে শর্ত সাপেক্ষে। এসব দেশ থেকে আসা যাত্রীদের করোনা নেগেটিভ সনদ ও 14 দিন হোম কোয়ারেন্টিনেও থাকতে হবে। এক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে কাতার, বাহরাইন এবং কুয়েত থেকে আসা যাত্রীদের 3 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার পর আবার করোনা পরীক্ষা করাতে হবে। আজ থেকে আন্তর্জাতিক কমার্শিয়াল ফ্লাইটগুলো পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংক্রমণের হারের বিবেচনায় 12টি দেশ অতি ঝুঁকিপূর্ণ তালিকায় আছে এবং 26টি দেশ ঝুঁকিপূর্ণ তালিকায় আছে। এই 12টি দেশে সাময়িকভাবে গমনাগমনের নিষেধাজ্ঞা থাকবে। আর 26টি দেশ থেকে সম্মানিত যাত্রীগণ পিসিআর সনদ, নেগেটিভ সনদ এবং আসার পরে 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলকভাবে থাকতে হবে। করোনায় একদিনের ব্যবধানে দেশে আবারও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 60 জন। মৃতদের মধ্যে 37 জন পুরুষ ও 23 জন মহিলা। এ নিয়ে করোনা ভাইরাসে মোট প্রাণ হারালেন 11,510 জন। তবে মৃত্যু বাড়লেও কমেছে শনাক্তের সংখ্যা। সবশেষ একদিনে 15,117টি নমুনা পরীক্ষা করে 1,452 জনের ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার 9.61%। দেশে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা 7,60,584 জন। ঢাকা বিভাগে সর্বোচ্চ 28 জন মারা গেছেন। নতুন করে সুস্থ হয়েছেন 3,245 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। লকডাউনের পর 10টি স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণ আবারও ভয়াবহ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সবসময় সবখানে শতভাগ মাস্ক পরা বাধ্যতামূলক করতে কঠোর পদক্ষেপ চেয়েছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ। আর তা না হলে আবার লকডাউনের সুপারিশ করেছেন তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পড়শি ভারতে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও খানিক স্বস্তিতে বাংলাদেশ। সরকারি হিসেবে সপ্তাহখানেক ধরে দেশে কমছে করোনায় আক্রান্ত ও মৃত্যু। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যুর ভয়াবহতা ছড়িয়েছে আশপাশের নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানেও।
এপ্রিলের শুরু থেকেই সর্বাত্মক লকডাউন সহ বেশ কিছু কঠোর বিধিনিষেধ দেয়ায় বাংলাদেশের পরিস্থিতি ভালো হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে পরিমাপে আমরা মাপি না কেন এই লকডাউনটাকে, ঢেলে ঢালা বলি অথবা যাই বলি না কেন, কিন্তু তার একটা সুফল কিন্তু পাওয়া গেছে। সেই সুফলটা হিসেবে আজকে আমরা দেখছি যে সংক্রমণটা ৩,০০০-এর নিচে নেমে ২,০০০-এর একটু উপরে আছে, যেটি ছিল 23.৫%, সেটা নেমে এখন ২-১ দিন ১০-এর নিচেও গেছে একদিন। এ অবস্থায় ৫ মে থেকে তুলে নেওয়া হতে পারে লকডাউন। এরপর কিভাবে স্বাভাবিক জীবনযাত্রা চালাতে হবে এ নিয়ে 10টি পরামর্শ দিয়েছে করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। ঘর থেকে বেরোনোর সময় মাস্ক পরে বেরোতে হবে, এবং ওই মাস্ক পরা অবস্থায় আমি যদি অফিসে থাকি, কাজ করি, দোকানপাটে যাই, সেটা ওই অবস্থায় মাস্কটা সবসময় জন্য পরা থাকতে হবে। ইন্ডিয়ান যে মিউট্যান্ট, সেটি দেখার জন্য আমাদের মনে হয় জিনোম সিকোয়েন্সিং এর সংখ্যা বা মাত্রাটা বাড়ানো দরকার। করোনা সংক্রমণ রোধে লকডাউনের পরেও সরকারকে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি কঠোর মনিটরিংয়ে রাখার পরামর্শ দিয়েছেন কমিটির বিশেষজ্ঞরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মানবিক সহায়তায় কাজ করছে সরকার। ঈদের আগেই তালিকাভুক্ত হতদরিদ্র ৩৫ লাখ পরিবারকে এবারও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অসহায় ও কর্মহীন মানুষদের মধ্যে সব ধরনের মানবিক সহায়তা পৌঁছে দিতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি। আপেল মাহমুদের রিপোর্ট। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত জনজীবন। লকডাউনে সর্বত্র কঠোর সতর্কতা। করোনার ভয়াল থাবায় কৃষি, শিক্ষা, ব্যবসা বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান সহ সব সেক্টরে অনিশ্চিত জীবনযাপন করছে দেশের মানুষ। এই অবস্থা থেকে উত্তরণে কর্মহীন মানুষের জীবন ও জীবিকা সংরক্ষণে সারা দেশে মানবিক সহায়তা কার্যক্রম শুরু করেছে সরকার। করোনায় ক্ষতিগ্রস্ত ৩৬,৫০,০০০ পরিবারকে ২,৫০০ টাকা করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য প্রযুক্তির মাধ্যমে চিহ্নিতদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে এ অর্থ পৌঁছে যাবে ঈদের আগেই। রোববার সরকার প্রধানের হাত ধরেই উদ্বোধন হবে এ কার্যক্রম। আগামী ২রা মে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে এটি এই ৩৬,৫০,০০০ দরিদ্র এবং অসহায় ছিন্নমূল মানুষকে অর্থ প্রদান কার্যক্রম সেটিও শুরু হতে যাচ্ছে, এবং সেক্ষেত্রেও প্রায় ৯১২,৫০,০০,০০০ টাকা মাননীয় প্রধানমন্ত্রী স্যাংশন করেছেন। এছাড়া জেলা প্রশাসকদের মাধ্যমে নগদ অর্থ ও খাদ্য সহায়তা সহ সব ধরনের সামাজিক নিরাপত্তা কার্যক্রম চলমান রেখেছে সরকার। অসহায় যে কেউ ৩৩৩ নম্বরে ফোন দিলে স্থানীয় জেলা প্রশাসনের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী। রিক্সা চালক, ভ্যান চালক, মোটর শ্রমিক, তারপর হিজড়া, নরসুন্দর বা বেদে, ভিক্ষুক, এই সকল শ্রেণী পেশার মানুষকেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ত্রাণ প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আবার তার ত্রাণ তহবিল থেকে জেলা প্রশাসকদের অনুকূলে আরো ১০,৫০,০০,০০০ টাকা দিয়েছেন। দুস্থ যাদেরকে জেলা প্রশাসন মনে করবেন যে তাদেরকে দ্রুত সহায়তা দেওয়া দরকার, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই অর্থ বরাদ্দ করেছেন। করোনার কারণে কর্মহীন মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে নিয়মিত তদারকি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিম্ন আয়ের মানুষের পাশে থেকে সরকারের এ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের কঠোর বিধিনিষেধ মানুষকে মানাতে কোথাও তেমন তৎপরতা নেই আইন শৃঙ্খলা বাহিনীর। শুধু গণপরিবহন ছাড়া সবই চলছে ঢাকার পথে। আবার অনেকেই মাইক্রো এবং পিকআপ ভ্যানে ঢাকা ছাড়ছেন নানা অজুহাতে। নগরীর মার্কেটগুলোতেও স্বাস্থ্যবিধিতে ভ্রুক্ষেপ নেই মানুষের। আদিন সজীবের রিপোর্ট। দেশে করোনার সংক্রমণ এখনও বেশি থাকায় চলছে সর্বাত্মক লকডাউন, কিন্তু সরকারের কঠোর নির্দেশনা মানতে অনীহার শেষ নেই মানুষের। লকডাউনের কারণে ঢাকায় জনসমাগম কিছুটা কম, তবে যারা বের হচ্ছেন তাদের অনেকের মুখে নেই মাস্ক, নেই শারীরিক দূরত্ব। এই লকডাউনের মধ্যেই ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যাও কম নয়। এক গাবতলী দিয়েই প্রতিদিন রাজধানী ছাড়ে যাত্রী ভর্তি অন্তত ৫০ থেকে ৬০টা বাহন, যার বেশিরভাগই প্রাইভেট কার, পিকআপ ভ্যান। ভাড়া বেশি, প্লাস রোদ কষ্ট, বাচ্চা নিয়ে যাওয়া। ২৫০টা প্রাইভেট ভরে প্রতিদিনই যায়। মানিকগঞ্জ। মানিকগঞ্জ? জি। কিভাবে যাবেন? এখান থেকে
এই ব্রিজ পার হয়ে অটোতে যাব হেমায়তপুর, ওইখান থেকে সিএনজি নিয়ে যেতে হবে। এসব চলছে পুলিশের চোখের সামনে, তবে পুলিশের দাবি জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা থেকে বের হতে বাধা দিচ্ছেন তারা। এই যে সিএনজিগুলো, তারপরে প্রাইভেট কারগুলো নিয়ে যাচ্ছে লোকজন কন্ট্যাক্টে, না এরকম তো আমরা পাইতেছি না, আমরা তো চেক করতেছি, প্রত্যেকটা গাড়ি দেখতেছি। ঢাকার মার্কেটগুলোতেও ভিড় লেগেই থাকে। ঈদের কেনাকাটায় ব্যস্ত মানুষ, তবে অনেকেই মানেন না স্বাস্থ্যবিধি। এখানেও এসব দেখার কেউ নেই। সবকিছু খোলা, তাইলে আমরা তো বাইরে বেরোতে হবে, আমাদের দরকার প্রয়োজন আছে না। মানতেছি, মানবো না কেন, যেটা নিয়ম আছে মানবো, গরম লাগতেছে পকেটে রাখছি। অনেকেই মনে করেন স্বাস্থ্যবিধি মানাতে মানুষকে বাধ্য করাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়াতে হবে। কঠোর বা সর্বাত্মক লকডাউন আসলে কতটুকু কঠোর হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে লকডাউনের কারণে দেশের করোনা পরিস্থিতির যে উন্নতি হয়েছে সেটা স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানেই স্পষ্ট। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যদি এখন জনসমাগম এড়ানো না যায় তাহলে ভারতের মতো মহাদুর্যোগ হতে পারে বাংলাদেশেও। অদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবার আর অটো পাস দেওয়া হবে না এসএসসি ও এইচএসসির পরীক্ষার্থীদের। একথা জানিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব তপন কুমার সরকার বলেছেন, যখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলুক সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। তবে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে ক্লাস শুরুর পরামর্শ দিয়েছেন শিক্ষা গবেষকরা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। 2020 সাল ছিল অটো পাসের বছর। ধারণা করা হয়েছিল 21 সালে পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু করোনা আবারও অনিশ্চয়তায় ফেলে দিয়েছে শিক্ষার্থীদের। বিশেষ করে এসএসসি ও এইচএসসির 40 লাখ পরীক্ষার্থীর উদ্বেগ কিছুটা বেশি। চলতি বছর ফেব্রুয়ারি ও এপ্রিলে এ দুটি পরীক্ষা শুরু হবার কথা ছিল। তবে শিক্ষা বোর্ড জানিয়েছে, স্কুল কলেজ বন্ধ থাকলেও পরীক্ষার প্রস্তুতি অনেকটাই এগিয়েছে। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমাদের পরীক্ষা নেওয়ার সমস্ত প্রস্তুতি আমরা প্রায় সম্পূর্ণ করে ফেলেছি। প্রশ্নপত্র প্রণয়ন হয়েছে, মডারেশন হয়েছে এবং আমাদের প্রশ্নপত্র মুদ্রণ হচ্ছে। যখন এই শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে তখন থেকে 60 কর্মদিবসের ক্লাস নিয়ে আমাদের এসএসসি পরীক্ষাটি সম্পন্ন হবে এবং 85 কর্মদিবসের শ্রেণী কার্যক্রম করে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি সম্পন্ন করব। গত বছর অটো পাস দেয়া হলেও এবার তেমন কিছু করা হবে না বলে জানান এই কর্মকর্তা। গত বছর উচ্চ মাধ্যমিক 2020-এর যারা পরীক্ষার্থী ছিল তাদের বিষয়টি ছিল, তাদের প্রেক্ষাপট ছিল একটু ভিন্ন। তারা 2 বছর ক্লাস করেছে, তারা টেস্ট পরীক্ষা দিয়েছে, আর এ বছরের প্রেক্ষাপট একটু ভিন্ন। সেক্ষেত্রে আমাদের যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে, সেই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই আমরা তাদের পরীক্ষাটি নেব বলে আমরা আশা করছি। তবে করোনা কিছুটা নিয়ন্ত্রণে এলে এসএসসি ও এইচএসসির পরীক্ষার্থীদের বিশেষভাবে ক্লাস নেওয়ার পরামর্শ শিক্ষা গবেষক মোহাম্মদ আলী জিন্নার। যদি আমরা করোনা পরিস্থিতির একটি স্বাভাবিক অবস্থা দেখি তাহলে বিবেচনা করা দরকার, বিশেষ করে দুটো পাবলিক পরীক্ষায় যারা অবতীর্ণ হবেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানে এনে অন্তত এক বেঞ্চে একজন করে বসিয়ে তাদেরকে যে সংক্ষিপ্ত সিলেবাসটি দেওয়া হয়েছে সেই সিলেবাসের উপরে পুনঃপর্যালোচনা করে শিক্ষার্থীদের সমস্যাগুলো সলভ করে দেওয়া। পরীক্ষা নিয়ে গুজবে কান না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। সব পরীক্ষা শেষে 2-1 দিনের মধ্যে মেডিকেল বোর্ড পরবর্তী করণীয় ঠিক করবে বলেও জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান। এখন রুটিন নিয়মিত চেকআপ যেগুলো মেডিকেল বোর্ড আগামী 2-3 দিনের মধ্যে নিশ্চয়ই আবার সব পরীক্ষা নিয়ে বসবে। কোভিড টেস্ট কি আর করা হয়েছিল? এটার আর কোনো ভ্যালু নাই, কারণ এখন তো মনে করেন ওনার 23 দিন চলে গেছে, তো আমি তো নন কোভিডই আছে এবং উনি কোভিড নিয়ে কোনো টেনশনে নেই। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড 14 দিন পরে কোনো রোগীর কোনো না থাকে, সিমটম না থাকে, তাহলে ওনাকে কোভিড বলে।
বিএনপি ও তাদের মিত্রদের টেলিভিশনের পর্দায় দেখা গেলেও জনগণের পাশে তারা নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজস্ব অর্থায়নে দিনমজুর ও দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ব্যাপক ত্রাণ তৎপরতা চলছে বলেও জানান তথ্যমন্ত্রী। এনএনকে ফাউন্ডেশন এবং পরিবারের পক্ষ থেকে 10,000 মানুষের মধ্যে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করব। যদি প্রয়োজন হয় তাহলে আমরা আরও সাহায্য খাদ্য সামগ্রী বিতরণ করব। এছাড়া সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে পৌরসভা এবং প্রত্যেক ইউনিয়নের জন্য কিছু বরাদ্দ এসছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সেগুলো আমরা খাদ্য সামগ্রী কিনে সেগুলো আমরা জনগণের মধ্যে বিতরণ করব। মহান মে দিবস আজ। করোনা আর লকডাউনের মধ্যেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে শ্রমিক সংগঠনগুলো। মহামারীতে চাকরি হারিয়ে জীবন জীবিকার নিশ্চয়তার দাবি জানিয়েছেন শ্রমিকরা। এজন্য মালিক, শ্রমিক এবং দাতা সংস্থাগুলোর সমন্বয়ে কমিটি গঠনেরও সুপারিশ করেছেন শ্রমিক নেতারা। একরামুল হক সায়েমের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যেও অধিকার আদায়ে মাঠে নামেন শ্রমিকরা। জাতীয় প্রেস ক্লাব, পল্টন ও দৈনিক বাংলা মোড়ে বিভিন্ন সংগঠনের ব্যানারে র্যালি, মানববন্ধন ও সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে এবার মে দিবসে গার্মেন্টস শ্রমিকদের মাঠে দেখা গেছে কম। বিচ্ছিন্নভাবে কর্মসূচি ছিল অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদেরও। প্রতিটি সেক্টরে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমজীবী মানুষের আজকেও মুক্তি মিলেছে কিনা সেটা আমাদের আজকে ভেবে দেখা উচিত। মহামারীতে অনেকদিন থেকেই কর্মহীন শ্রমিকরা। অনেকের চাকরি থাকলেও বেতন নেই, অনেকে আছেন চাকরি হারানোর ঝুঁকিতে। এই অবস্থায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সুরক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি জোরদার হচ্ছে। হোটেল ট্যুরিজম সেক্টরে প্রায় 40 লক্ষ এখানে আমাদের পর্যটন কর্মী কাজ করে। আমাদের বেতন নাই, আমাদেরকে বিনা মজুরিতে ছুটিতে পাঠানো হচ্ছে। নগদ অর্থ কোনো সহায়তা, খাদ্য সহায়তা কোনো কিছুই আমাদের বেলায় নাই। শ্রমিকরা বলছেন তাদের দুর্দশা দূর করতে শ্রম আইনে সঠিক নির্দেশনা নেই, তাই এই আইন সংশোধনের দাবি তাদের। কৌশলে শুধুমাত্র অল্প কিছু প্রাতিষ্ঠানিক সেক্টরকেই এই শ্রম আইন সুরক্ষা দিচ্ছে। 1986 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেন। তাদের আত্মদানকে স্মরণ করে সারা বিশ্বে পালিত হচ্ছে মহান মে দিবস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত দেশের মোট শ্রমশক্তির প্রায় 86% কর্মীর নেই নির্ধারিত মজুরি। বিশ্লেষকরা বলছেন 5 দশকেও বাস্তবায়ন করা যায়নি এসব শ্রমিকের ন্যায্য অধিকার। করোনায় আয় কমে যাওয়ায় দুর্বিষহ জীবন কাটাচ্ছেন তারা। তবে শ্রম ও কর্মসংস্থান সচিব KM আব্দুস সালাম জানিয়েছেন, করোনাকালে কাজ হারানো শ্রমিকদের 1,500 কোটি টাকার বিশেষ তহবিল থেকে সহায়তা দিচ্ছে সরকার। শারফুল আলমের রিপোর্ট। দেশের বেশিরভাগ শ্রমিক কাজ করেন অপ্রাতিষ্ঠানিক খাতে। মোট জনশক্তির 86% জড়িত এই খাতে। তাদের শ্রমেই এগিয়ে যাচ্ছে দেশের অবকাঠামো সহ অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড। অথচ নিয়োগপত্র ও ট্রেড ইউনিয়ন না থাকা, দৈনিক ভিত্তিতে কাজ করায় এই খাতে ঝুঁকি ও নিরাপত্তাহীনতা বাড়ছে। বঞ্চিত হচ্ছে জাতীয় আয়ও। পুরুষ মনে করেন যে 600-700 টাকা কামাই করে, আমি মনে করি রেট একটাই, আমরা তো টাকার হাতে দৌড়ে পারি না। আমাদের কেউ দেখে না, আমরা যে নিজে করে নিজে খাই। সরকার যারা দেয় তারা পায়, আমরা তো পাই না। মজুরি বোর্ডের তথ্য অনুযায়ী পোশাক শিল্প সহ 42টি খাতে ন্যূনতম মজুরি নির্ধারিত আছে। কিন্তু নির্মাণ শ্রমিক, দিনমজুর, রিক্সা চালক, কৃষিখাত, জেলে সহ অনেক শ্রমিকের কাজের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই মজুরি কাঠামো। অধিকার আদায়ের দাবিতে প্রাণও দিতে হয় এদেরই সবচেয়ে বেশি। অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা খুব দ্রুত কর্মস্থল পরিবর্তন করে, যার কারণে তাদেরকে
তাদের অধিকার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এছাড়া শ্রম আইনেও অনেকগুলো অপ্রাতিষ্ঠানিক খাতকে অন্তর্ভুক্ত করা হয়নি। বিশেষত আমাদের যে ইনফর্মাল সেক্টরে যেসব নারীরা কাজ করেন, কনস্ট্রাকশনে কাজ করেন, অন্যান্য জায়গায় কাজ করেন, সেখানে কিন্তু আয়ের বৈষম্য রয়ে গেছে। এইসব জায়গাগুলোতে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন যেমন দরকার, আইন যেগুলো আছে আইনের প্রয়োগও আমাদের শক্তিশালী করার প্রয়োজন পড়বে। তবে করোনা মন্দায় কাজ হারানো 6,500 অপ্রাতিষ্ঠানিক শ্রমিককে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান শ্রম সচিব। 1500 কোটি টাকার একটা বাজেট রয়েছে, যারা চাকরি কাজ হারিয়ে আছে আর কি, তাদেরকে আমরা 5 কোটি টাকা দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দিনে দিনে শ্রমিকরা অধিকার যতটুকু পেয়েছেন তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে নিরাপত্তা ঝুঁকি আর ক্ষতিপূরণ না পাওয়ার হাহাকার। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন আর 8 ঘন্টা বিশ্রামের দাবিতে শ্রমিক দিবসের যে আন্দোলন শুরু হয়েছিল, অনেক দেশে তা বাস্তবায়িত হলেও বাংলাদেশে অনেকাংশে তা বাস্তবায়ন হয়নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এ পর্যায়ে ইভ্যালি ঈদ বাজার জমে উঠতে শুরু করেছে ঈদ কেনাকাটা। শপিং মলগুলোতে আগের চেয়ে বেড়েছে ক্রেতা, আর তাই বিক্রেতাদের মুখে হাসি। লকডাউন উঠে গেলে কাঙ্ক্ষিত বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তারা। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার কিছুটা কমায় শপিং মলগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, এই সময়ে অন্যান্যবার বিক্রির ধুম লেগে যায়। এখনও সেই মাত্রায় বিক্রি না হলেও ক্রেতারা আসছেন, দেখছেন, পছন্দ হলে কিনে নিয়ে যাচ্ছেন। শখ ও সাধ্যের মিল হলে করোনা ভাইরাসের কথা মাথায় থাকছে না ক্রেতাদের। গত বছর তো কোনো কিছু কিনা হয় নাই, বেরও হয় নাই, তো এই বছর টুকটাক কিছু কিনতেছি। বাচ্চাদেরও তো আসলে মারানো খুব টাফ। স্যানিটাইজার হাতে ইউজ করি, তারপরে মুখ বাঁধা থাকে, মুখ খুলে কার সাথে কথা বলি না। এবার ঈদে আমি আমার জন্য জামা কিনেছি এবং জুতো কিনেছি, প্লাস আমার বোনের জন্য জামা কিনেছি এবং জুতো কিনেছি। আমার বাচ্চার জন্য, পরিবারের মুরব্বীদের জন্য কিছু কিনবো। বিক্রেতারাও এখন খুশি, গত কয়েকদিনের চিন্তা অনেকটাই কমে গেছে। তাদের আশা আগামী 5 মের পর লকডাউন উঠে গেলে বিক্রি আরো বাড়বে। দূরযাওয়ানের গাড়িগুলো চলতেছে না, এই জন্য কাস্টমার দূর দূরান্তে আসতে পারতেছে না। আলহামদুলিল্লাহ ভালো, সামনে আরো ভালো হবে আশা করি। 90-95 লাখ, 1 লাখ 10-20 এরকম হয়। ঈদের 3-4 দিন আগে একটু ভালো বেচা কেনা হয়, সেই চিন্তা ভাবনায় আছি। তবে এখনো শতভাগ স্বাস্থ্যবিধি মানছেন না ক্রেতা বিক্রেতারা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আসন্ন বাজেটে বিড়ির উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিড়ি শ্রমিক ফেডারেশন। মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বিড়ি শ্রমিক নেতারা বলেন, করোনাকালে বন্ধ কারখানার শ্রমিকদের কাজে নিশ্চয়তা দিতে হবে। শফিউল আলম সুজনের রিপোর্ট। আমাদের বেঁচে থাকার লড়াই আমরা করেই যাব। মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিড়ি শ্রমিক ফেডারেশনের এই সমাবেশ। লক্ষ লক্ষ শ্রমিক দিয়ে সমাবেশে বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা বলেন, করোনা ও লকডাউনের প্রভাবে অনেক বিড়ি কারখানা বন্ধ হয়ে গেছে। ফলে আগামী বাজেটে বিড়ির ওপর কর আরোপ করা হলে এই শিল্পের সাথে জড়িতরা বড় ধরনের সংকটে পড়বেন। বিড়ির উপরে পুনরায় কোনো রাজস্ব বাড়ানো হয়, বিড়িকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়, তাইলে আমরা সেভাবে এই ব্যবস্থা নিব। সমাবেশে বিড়ি শ্রমিক নেতারা অভিযোগ করেন, বিড়ি শিল্পকে ধ্বংস করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি বিড়ি শিল্পকে ধ্বংস করার যে ষড়যন্ত্র করছে। এদিকে কুষ্টিয়া, বগুড়া, টাঙ্গাইল, পটুয়াখালী, বরিশাল সহ বিভিন্ন জেলায় বিড়ি শ্রমিকরা সমাবেশ করেছে। এসব সমাবেশ থেকে বিড়ির ওপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার ও বেতন বাড়ানোর দাবি জানান তারা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ।
ভারতে গত 24 ঘন্টায় 4 লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,91,64,000। সবশেষ একদিনে মারা গেছেন 3,523 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 2,12,000-এর কাছাকাছি। এদিকে গুজরাটের একটি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে মারা গেছে অন্তত 18 জন রোগী, দগ্ধ হয়েছে শতাধিক মানুষ। সংক্রমণ হু হু করে বাড়তে থাকলেও ভ্যাকসিন সংকটে 18 বছরের ঊর্ধ্বে সবাইকে টিকার আওতায় আনতে পারছে না দিল্লি সহ বিভিন্ন রাজ্য। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। সাঁত্রিশ রানে শেষ 7 উইকেট হারিয়ে পাল্লে কেলেতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 251 রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর সফরকারীদের ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা শ্রীলঙ্কার সংগ্রহ 2 উইকেটে 15 রান। এতে তৃতীয় দিন শেষে 259 রানের লিড নিয়েছে লঙ্কানরা। এর আগে 7 উইকেটে 493 রানের প্রথম ইনিংস ঘোষণা করে করুণারত্নের দল। রিপোর্ট করছেন SM আশরাফ। 23 বছরের এক অভিষিক্ত স্পিনারের ঘূর্ণিতে দুমড়ে মুচড়ে গেল বাংলাদেশের ব্যাটিং। মাত্র 37 রানে শেষ 7 উইকেট হারিয়ে টাইগাররা যেন আরও একবার দেখালেন তাদের ব্যাটিংয়ের পক্ষে বাজি ধরা যায় না। Yes, I am satisfied with that. My decision to the giant screen is out. শেষ সেশনে 6 উইকেট হাতে রেখে ফলো অন এড়াতে সফরকারীদের প্রয়োজন ছিল 80 রান। স্পিনিং উইকেটে টিকে থাকার সেই পরীক্ষাতেও ব্যর্থ 8 রান করা লিটন দাস, 49 রানে আউট হওয়া মুমিনুল হক। দলের 224-এ ষষ্ঠ উইকেট হারায় টাইগাররা। অথচ প্রথম সেশনে তামিম ইকবাল আর সাইফ হাসানের 98 রানের জুটিতে বড় স্কোরেরই ইঙ্গিত ছিল। টানা 3 ইনিংসে হাফ সেঞ্চুরি তুলে শতকের সম্ভাবনা তৈরি করেন তামিম। কিন্তু সিরিজে দ্বিতীয়বারের মতো 90-এর ঘরে আউট বাংলাদেশের ওপেনার। আর দ্বিতীয়বারের মতো 0 রানের তিক্ত স্বাদ নেন নাজমুল হোসেন শান্ত। তাদের ব্যর্থতায় 92 রানে 6 উইকেট নিয়ে অভিষেকেই শ্রীলঙ্কার সেরা বোলিং ফিগারের কীর্তি প্রবীণ জয় বিক্রমার। 243 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা দলের 14 রানে হারায় লাহিরু থ্রিমান্নেকে। 1 রানের মধ্যে ওসাদা ফার্নান্দোকে ফেরান তাজুল ইসলাম। SM আশরাফ, ATN বাংলা। শেষ করার আগে BRB কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ঈদের আগে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার। মারাত্মক ঝুঁকিপূর্ণ দেশগুলো ছাড়া আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু। করোনায় দেশে আরও 60 জনের মৃত্যু। লকডাউনের পর 10টি স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ ভয়াবহ আকার নিতে পারে, আশঙ্কা বিশেষজ্ঞদের। ঈদের আগেই তালিকাভুক্ত হতদরিদ্র 35 লাখ পরিবারকে মোবাইলে টাকা পাঠাবেন প্রধানমন্ত্রী। এবং পালিত হচ্ছে মহান মে দিবস। জীবন জীবিকার সুরক্ষায় বিশেষ উদ্যোগ নেয়ার দাবি শ্রমিক সংগঠনগুলো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।